সময় নষ্ট হয়ে গেছে অনেকখানি। রেডি। ওকে, আমরা প্রথমেই তড়িৎ প্রবাহ নিয়ে কথা বলবো। তড়িৎ প্রবাহ বলতে আমরা বুঝি চার্জের প্রবাহ। অর্থাৎ তোমরা 9-10-এ পড়ে আসছিলা I সমান Q/T। অর্থাৎ কোনো পরিবাহীর ভেতর দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় আমরা তাকে বলেছিলাম তড়িৎ প্রবাহ বা ফ্লো অফ কারেন্ট। তার একক বলেছিলাম কুলম্ব পার সেকেন্ড, এবং সংক্ষেপে এটাকে বলেছিল তোমরা অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড অথবা সংক্ষেপে এটাকে বলেছিলাম অ্যাম্পিয়ার। এখন আমরা এই তড়িৎ প্রবাহ চলাচল করার জন্য আমার একটি রাস্তা দরকার হয়, যেই রাস্তাটাকে আমরা বলি বর্তনী। বর্তনী ছাড়া কখনোই তড়িৎ প্রবাহ চলাচল করা সম্ভব না। তো আমরা আমরা 9-10-এ যেই বিষয়বস্তুগুলো আলোচনা করেছিলাম আজকে আমরা সেই বিষয়বস্তুগুলোই এখানে তুলে ধরতে চাই। তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো তোমার রোধ। তোমরা আজকে 9-10-এর আলোচনাগুলো একটু দেখবা। লেখো রোধ বা রেজিস্ট্যান্স। তোমরা জানো 9-10-এ পড়ে আসছিলা রোধ বা রেজিস্ট্যান্স হলো এমন একটি ক্যারেক্টারিস্টিক্স যার কারণে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের বাধা প্রদান করে। তাহলে পরিবাহীর যে ধর্মের কারণে এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে তাকে ওই পরিবাহীর রোধ বলে। তোমরা এই সংজ্ঞাটা 9-10-এও পড়ে আসছো। রোধের সিম্বলটা হলো এরকম। এবং রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এর একক হলো ওহম। আমরা ওহমটাকে এভাবেও লিখে থাকি। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোনো পরিবাহী রোধ যদি বেশি হয় তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করবে। রোধ যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহে সহায়তা করবে। এখন এই পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। পরিবাহী রোধ মূলত পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল প্রথমত। তাহলে আমরা বলি, তোমরা সবাই লিখে নাও,
তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা। এই তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা মূলত দুইটি পর্যায়ে ডিপেন্ড করে। এক নাম্বার দিয়ে লেখো পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা বলি, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। কিভাবে পরিবাহী রোধ বৃদ্ধি পায়? তুমি যদি একটা পরিবাহী পদার্থ নাও এবং এর তাপমাত্রা যদি বাড়াও, তাপমাত্রা বাড়াইলে এর ভেতরকার অণুপরমাণুগুলো অথবা এর ভেতরে যে ইলেকট্রন প্রোটনগুলো আছে, এই ইলেকট্রন প্রোটনগুলোর গতিশীলতা বেড়ে যায়। তোমরা এটা 9, 10-এ পড়ে আসছো। গতিশীলতা বেড়ে যাওয়ার কারণে তারা যখন এলোমেলোভাবে ছুটাছুটি করতে থাকে, তাদের গতিপথে বাধার সৃষ্টি করে। অর্থাৎ এখানে ইলেকট্রন অথবা প্রোটন খুব স্মুথলি চলাফেরা করতে পারে না। আর স্মুথলি চলাফেরা করতে না পারার কারণে তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের বাধার সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রা যদি বাড়ায় দাও, এই পদার্থের ভেতরকার অণুপরমাণুগুলো এলোমেলোভাবে ছুটাছুটি শুরু করবে, ইলেকট্রন প্রোটনগুলো বিক্ষিপ্তভাবে ছুটাছুটি শুরু করবে, ফলে তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের বাধার সৃষ্টি করবে। এখন এই যে তাপমাত্রার উপর পরিবাহী রোধ বৃদ্ধি পেল, এটা তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো? দেখো, আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী রোধ R0, এটা আমরা ধরে নিলাম। এবার তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে বাড়াইতে যদি পরিবাহী রোধ θ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম R θ। 0 ডিগ্রিতে স্টার্ট করলা, θ ডিগ্রিতে গিয়ে শেষ করলা। 0 ডিগ্রিতে পরিবাহী রোধ হলো R0, θ ডিগ্রিতে পরিবাহী রোধ হলো R θ। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো? দেখো, R θ সমান R0 প্লাস R0 এর আলফা থেটা। R0 এর আলফা থেটা। এখানে এই আলফাটাকে বলা হয় রোধের উষ্ণতা সহগ, এবং নর্মালি আলফা সমান আমরা লিখে থাকি 1/273। 1/273। তুমি যদি এখান থেকে আলফাটাকে R0টাকে কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে কি দাঁড়ায় একটু দেখে নাও। R0টাকে যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে কি দাঁড়াবে? দেখো, এখান থেকে আমরা বলতে পারি R0 যদি কমন নিয়ে নেই, তাহলে 1 প্লাস আলফা থেটা। আমি আবার বলছি, 0 ডিগ্রির জন্য রোধ হলো R0 বা R0, θ ডিগ্রির রোধ হলো R θ। তাহলে প্রতি 1 ডিগ্রির জন্য রোধ আলফা পরিমাণ বৃদ্ধি পায়। আদি রোধের আলফা পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে তুমি যদি R0 কমন নিয়ে নাও, 1 প্লাস আলফা θ তুমি পাবে। এখান থেকে লিখে নাও, আলফা সমান হলো রোধের উষ্ণতা সহগ। এখানে আলফা হলো রোধের উষ্ণতা সহগ। এখান থেকে তুমি যদি আলফাটাকে বের করতে চাও, দেখো তো কি লেখা যায়। আলফাটা বের করতে চাইলে, এখান থেকে আলফাটা যদি তুমি বের করতে চাও, আলফা সমান কি আসে? দেখো, আলফা সমান R θ মাইনাস R0 θ। তার একক হবে পার ডিগ্রি সেলসিয়াস।
একক হবে পার ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে তুমি উষ্ণতা সহগের সংজ্ঞা দিতে পারো। সংজ্ঞাটা কিভাবে দিবা? তোমরা সংজ্ঞাটা বই থেকে পড়ে নিবা। দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো পরিবাহীর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো পরিবাহীর একক রোধের জন্য রোধের যে পরিবর্তন সাধিত হয় তাকে আমরা বলবো রোধের উষ্ণতা সহগ। তাহলে সংজ্ঞাটা লিখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে ধরে নেবা। একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক পরিমাণ বৃদ্ধিতে তার রোধের যে পরিবর্তন ঘটে তাকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা সহগ বলে। দেখো, তোমরা খেয়াল করো, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা ধরে নিবা। স্টার্টিং পজিশনের জন্য টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একক রোধের কোনো পরিবাহী, এই যে আর নট নিচে আছে, তাহলে তুমি বলবা একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা যদি তুমি একক পরিমাণ বৃদ্ধি করো তাহলে তার রোধের যে পরিবর্তন সাধিত হবে তাকে আমরা বলবো রোধের উষ্ণতা সহগ। এবং এই রোধের উষ্ণতা সহগ পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। এক একটা পদার্থের ক্ষেত্রে এই পরিবাহী রোধের যে উষ্ণতা সহগ আছে তার ভিন্নতা লক্ষ্য করা যাবে। যেমন লোহার ক্ষেত্রে উষ্ণতা সহগ যা হবে, তামার ক্ষেত্রে উষ্ণতা সহগ তা হবে না। তাহলে মোটামুটি আমাদের গেল পরিবাহী পদার্থের ক্ষেত্রে। এবার 2 নাম্বার দিয়ে লেখো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। তোমরা 9-10-এ যখন ইলেকট্রনিক্স পড়েছিলা সেখানে অর্ধ পরিবাহীকে 2টা ভাগে ভাগ করেছিলা। একটা ছিল তোমার পি টাইপ অর্ধ পরিবাহী, আরেকটা ছিল তোমার এন টাইপ অর্ধ পরিবাহী। তাহলে এই যে পি টাইপ এবং এন টাইপ অর্ধ পরিবাহী তুমি বিবেচনা করেছিলা, তার ভেতরে ইলেকট্রন এবং হোল সম্পর্কে কিছু ধারণা তোমাদের ছিল। তাহলে যখন একটা অর্ধ পরিবাহী পদার্থ তুমি নিবা, তার ভেতরে যদি তাপমাত্রা বাড়ায় দাও, তাপমাত্রা বাড়াই দিলে ওই যে ইলেকট্রন এবং হোল নিয়ে যে কথা বলেছিলা সেই ইলেকট্রন এবং হোলের সংখ্যা বেড়ে যাবে। আর ইলেকট্রন ও হোল যদি বেড়ে যায় তার তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। আমি আবার বলছি, অর্ধ পরিবাহী নিয়ে 9-10-এ বিস্তারিত কথা শিখেছিলা। সেখানে অর্ধ পরিবাহীর ভেতরে 2 রকমের ছিল, পি টাইপ এবং এন টাইপ, এবং সেখানে ইলেকট্রন এবং হোল সম্পর্কে একটা ধারণা পেয়েছিলা। তো যখন তুমি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়াবা তখন ওই ইলেকট্রন এবং হোলের সংখ্যা বৃদ্ধি পাবে, আর ইলেকট্রন ও হোলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তার পরিবাহিতাও বাড়বে। তাহলে তুমি বলতে পারো তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহীর রোধ তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহীর রোধ হ্রাস পায়, এবং অর্থাৎ এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এই 2টা পদার্থের ক্ষেত্রে আমরা রোধের যে তাপমাত্রা নির্ভরশীলতা সেটা ব্যাখ্যা করতে পারবো।
আমরা রোধের আরো কিছু সূত্র 9 10-এ পড়েছিলাম। লেখো। রোধের সূত্রাবলী। 1 নাম্বার দিয়ে লেখো দৈর্ঘ্যের সূত্র। এটাও তোমরা 9 10-এ পড়েছিলা। আর সমানুপাতিক এল যখন এ ধ্রুবক। একটা পরিবাহী তার যদি তুমি নাও, একটা পরিবাহী তার যদি তুমি নাও, তাহলে সেই পরিবাহীর দৈর্ঘ্য যদি হয় এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে আর সমানুপাতিক এল। অর্থাৎ একটা তারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তার রোধও বেশি হবে, আর রোধ যদি বেশি হয় তড়িৎ পরিবাহিতা হ্রাস পাবে। তাহলে দেখো, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এ ধ্রুবক, এরকম দুইটা পরিবাহী তার তুমি নিলা, এখানে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ধ্রুবক বিবেচনা করলা, অর্থাৎ দুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। তাহলে আমরা বলতে পারি এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল কম আর এটার দৈর্ঘ্য এল বেশি। তাহলে দেখো তো, এটা এল কম, তার মানে আরও কম। আর যদি কম হয় তাহলে আই বেশি হবে। এটার ক্ষেত্রে দেখো, এল বেশি তাহলে আর বেশি, আর যদি বেশি হয় তাহলে আই কম হবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি সেম থাকে এবং সেক্ষেত্রে তার দৈর্ঘ্য কম বেশি হলে রোধের ভিন্নতা লক্ষ্য করা যাবে। যদি দৈর্ঘ্য কম হয় তাহলে রোধ কম হবে, কারেন্ট বেশি যাবে। যদি রোধ বেশি হয়, রোধ বেশি হবে, কারেন্ট কম যাবে। দ্বিতীয় সূত্রের কথা যদি বলি, দ্বিতীয় সূত্রটা হলো তোমার ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র যদি হয়, আমরা বলবো আর সমানুপাতিক 1/a যখন এল ধ্রুবক। তার মানে দুইটা তার যদি তুমি নাও, তাদের দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের দৈর্ঘ্য যদি সমান হয়, দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। যেমন দেখো, এটা একটা তার, এটা আরেকটা তার। তাহলে দেখো তো, আমরা এই দুইটা তার যে ব্যবহার করলাম, এই দুইটা তারের দৈর্ঘ্য সেম, এটাও এল, এটাও এল, এল ধ্রুবক। তাহলে দেখো তো, এটার এ কি কম, এটার এ হলো বেশি। তাহলে এ যদি কম হয় তাহলে এখানে আর বেশি, আর বেশি হলে আই কম। এ বেশি, দেখো এ যদি বেশি হয় তাহলে আর কম, আর কম হলে আই বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে দুইটা তারের দৈর্ঘ্য যদি সেম হয়, দৈর্ঘ্য সেম হলে মোটা তার, চিকন তার যদি নাও, মোটা তারের ভেতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে।
মোটা তারের ভেতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে। এগুলা তোমার অবজেক্টিভের জন্য আসে, অঙ্কের জন্য আসে। এখন এই দুইটা সূত্রকে তুমি যদি একসাথে লিখলে তুমি লিখতে পারো আর সমানুপাতিক L/A। এখান থেকে বলা যায় রো L/A। রো ইজ ইকুয়াল আপেক্ষিক রোধ। রো হলো আপেক্ষিক রোধ। এটাও তোমরা 19-এ পড়েছো। তাহলে রো সমান বলা যায় RA/L। রো সমান বলা যাবে RA/L। এই রোধের সংজ্ঞাটা তোমরা দিয়ে নাও। আপেক্ষিক রোধের সংজ্ঞাটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপেক্ষিক রোধের সংজ্ঞাটা তোমরা নিজেরা লিখে ফেলবা। লেখো তাহলে কি হবে, এটা সংজ্ঞাটা যদি লিখতে চাও, নির্দিষ্ট তাপমাত্রায় এই নির্দিষ্ট তাপমাত্রাটা তোমার বলতে হবে। তাপমাত্রা যদি নির্দিষ্ট না থাকে তাহলে কিন্তু তোমার রোধ আবার চেঞ্জ হয়ে যাবে। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায়, এখানে লিখে নাও, ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। তাহলে তার একক কি হবে দেখো। একক যদি হয় ওহম মিটার আসবে, কারণ ওহম মিটার স্কয়ার, মিটার কাটাকুটি গেলে ওহম মিটার। এবার লেখো পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক এটা হলো রোধের বিপরীত রাশি। রোধের বিপরীত রাশিকে আমরা পরিবাহিতাঙ্ক বলি, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি হলো পরিবাহিতাঙ্ক। তাহলে কি লিখবা, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট
কোনো পরিবাহীর নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহিতাকে পরিবাহিতা মানে কি? রোধ হলো বাধা দেয়, আর পরিবাহিতা হলো তড়িৎ প্রবাহে সহায়তা করে। ঠিক আছে? পরিবাহিতাকে ওই তাপমাত্রায় ওই পরিবাহিতাঙ্ক বলে। আমরা পরিবাহিতাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে লেখো পরিবাহিতাঙ্ক সিগমা সমান 1/ρ। পরিবাহিতা হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি। ঠিক করে নাও, 1/ρ। পরিবাহিতাঙ্ক হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তাহলে আমরা রোটাকে ভেঙে লিখতে পারি RA/L। এটা যদি উল্টায়া দাও L/RA, তাহলে পরিবাহিতাঙ্ক সিগমা সমান L/RA। তার একক হবে তোমার দেখো, এটাকে আমরা এভাবে বলতে পারি, এককটা যদি বলো পার ওহম পার মিটার, অথবা এটাও বলা যায় সিমেন্স পার মিটার। সংক্ষেপে যদি লেখো S ইনভার্স ফর্ম। তাহলে আমরা পরিবাহিতাঙ্ক বলছি আপেক্ষিক রোধের বিপরীত রাশি, এবং সেটা সংজ্ঞা আমরা দিয়েছি। একে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা সমান 1/ρ। রোধ পরিবর্তে এটা লিখতে পারি, ক্যালকুলেশন করলে তার একক আসে পার ওহম পার মিটার, সিমেন্স পার মিটার। তাহলে দেখো, আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতাঙ্ক। তাহলে রোধের বিপরীত রাশি কি হবে? লেখো পরিবাহিতাঙ্ক। আর এবার আমরা বলবো পরিবাহিতাটা হলো রোধের বিপরীত রাশি। রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা। এর একক হলো, পরিবাহিতার একক হলো সিমেন্স। এখান থেকে আমরা দেখো, আমরা যদি পরিবাহিতা নিয়ে কথা বলি, ওহমের সূত্র যদি এটা হয়, দেখো এটা একটা রোধ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে ওহমের সূত্র অনুযায়ী তোমরা এখান থেকে যে কারেন্ট চলছে, আমি ওহমের সূত্রটা পড়াবো না, তোমরা এটা 9, 10-এ পড়েছো। এই কারেন্ট যে যাচ্ছে, তোমরা এখানে লিখছিলা I সমানুপাতিক V। যে পরিমাণ কারেন্ট চলে তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখান থেকে বলছিলা I সমান GV। এখান থেকে বলছিলা 1/R × V। সাইড নোট দিয়ে দাও, G সমান 1/R সমান পরিবাহিতা। G সমান হলো 1/R।
যাকে আমরা পরিবাহিতা হিসেবে ধরে নেই। পরিবাহিতা হিসেবে ধরে নেই। লেখো, যেখানে পরিবাহিতার একক কি হবে? তাহলে দেখো, পরিবাহিতার একক হলো 1/ওহম। তার মানে এটাকে বলা যায় ওহম ইনভার্স, এটাকে বলা হয় মহ। ওহম ইনভার্স, এটাকে আমরা বলতে পারি মহ। এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা একবারে বলি সিমেন্স। সংক্ষেপে আমরা এটাকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে পরিবাহিতার একক হলো সিমেন্স, আর পরিবাহতাঙ্কের একক হলো সিমেন্স পার মিটার। আমি আবার বলতে চাই, রোধের বিপরীত রাশিটা হলো তোমার পরিবাহিতা। পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি 1/r, তার একক হলো 1/ওহম, ওহম ইনভার্স, মহ অথবা সিমেন্স। সিমেন্সের সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়ে নিবা। সিমেন্সের সংজ্ঞাটা বই থেকে পড়ে নিবা। আচ্ছা, এছাড়াও রোধের নির্ভরশীলতা আছে তোমার কি কি বিষয়ের উপর? দেখো, রোধ এছাড়াও পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। দুইটা বলেছি, পরিবাহীর উপাদান, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এক একটার পরিবাহিতা হবে এক এক রকম, এক একটা রোধের মান হবে এক এক রকম, এক একটার পরিবাহিতাঙ্ক হবে এক এক রকম। তাহলে আমাদের এই বাস্তব জগতে আমরা যে ধাতব বস্তু ব্যবহার করি তার ভেতরে রূপার রোধ সবচেয়ে কম। আর রূপার রোধ যদি সবচেয়ে কম হয় তাহলে রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। আর আমাদের বাস্তব জগতে আমরা যে ইলেকট্রিসিটির জন্য যে কেবলগুলো ব্যবহার করি সেটা রূপা দিয়ে তৈরি হলে ভালো হতো, কিন্তু রূপা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুল হওয়ার কারণে আমরা রূপার পরিবর্তে অ্যালুমিনিয়াম অথবা কপার বা তামার তার ব্যবহার করে থাকি। এছাড়া আছে দেখো 4 নাম্বার, পরিবাহীর তাপমাত্রা। একটু আগে আমরা বলেছি যে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা কমলে পরিবাহীর রোধ কমে। তাহলে একটা পদার্থের ক্ষেত্রে রোধের নির্ভরশীলতা মূলত এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আরেকটা হলো তোমার পরিবাহীর উপাদান, আরেকটা হলো তোমার পরিবাহীর তাপমাত্রা। আমরা এবার ওহমের সূত্র পড়ব না, আমি আগেই বলে দিয়েছি। আমরা এবার আমাদের বাকি আলোচনায় ফিরে যেতে চাই। তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্র। অর্থাৎ একটা পরিবাহীর ভেতর দিয়ে তুমি যদি কারেন্ট চালনা করো, কারেন্ট চালনা করলে তোমার সেখানে তাপ উৎপন্ন হয়। তুমি খেয়াল করে থাকবে, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, যত বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, তুমি যদি সেখানে কারেন্ট চালনা করো, কারেন্ট চালনা করলে সেখানে দেখবা ওই বস্তুটি উত্তপ্ত হয়ে গেছে। উত্তপ্ত হয়ে যাওয়া মানে কি? সেখানে তাপ উৎপন্ন হয়েছে, সে গরম হয়ে গেছে। ঠিক আছে? আর এটার অস্তিত্ব প্রমাণ করেছিল কে? বিজ্ঞানী জুল। এবং তার নাম অনুসারে এই সূত্রটাকে আমরা বলে থাকি তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্র। তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্র। তাহলে এই জুলের সূত্রটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি একটু দেখো। এখানে অনেকগুলো সূত্র আছে। যেমন ধরো, এখানে একটা তার তুমি নিয়েছো যার রোধ আর, এর ভেতর দিয়ে তুমি আই পরিমাণ কারেন্ট চালনা করছো, তাহলে অবশ্যই এই তারটা আস্তে আস্তে উত্তপ্ত হবে এবং তাপ উৎপন্ন হবে। বিজ্ঞানী জুল প্রথম পর্যবেক্ষণে বলেছিলেন আই এর বর্গের সমানুপাতিক।
যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ এইচ হিট, তা হলো তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক যখন আর ও টি ধ্রুবক। আর হলো পরিবাহী রোধ যদি ধ্রুব থাকে, সময় যদি ফিক্সড থাকে, তাহলে উৎপন্ন তাপ হবে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তোমরা কি আমার কথাগুলো ঠিকমতো বুঝছো বা বোর্ড দেখা যাচ্ছে কিনা ঠিকমতো একটু জানাও তো কমেন্টস করে, একটু কমেন্টস করে জানাও যে স্যার সমস্যা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো এখান থেকে তুমি যদি তড়িৎ প্রবাহের মান বারবার চেঞ্জ করো, তাহলে তুমি এখান থেকে এটা লিখতে পারবা এইচ বাই আই সমান এইচ বাই আই স্কোয়ার সমান, এখান থেকে বলা যাবে এইচ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার, এইচ টু বাই আই টু স্কোয়ার, এইচ থ্রি বাই আই থ্রি স্কোয়ার ডট ডট ডট। তাইলে তোমরাও এটা 9-10-এ পড়ে আসছিলে। দ্বিতীয় সূত্রটা যদি বলি, এইচ সমানুপাতিক আর যখন আই ও টি ধ্রুবক, অর্থাৎ এই রোধের মানটা যদি চেঞ্জ করো, তাহলে রোধ যত বেশি হবে তোমার সেখানে উৎপন্ন তাপটাও তত বেশি হবে। তাহলে সেখানে ধ্রুব থাকবে কে, আই এবং টি। এটাকে যদি তুমি লেখো এইচ বাই আর সমান ধ্রুবক বলা সম্ভব, তার মানে এখান থেকে বলতে পারো এইচ ওয়ান বাই আর ওয়ান, এইচ টু বাই আর টু, এইচ থ্রি বাই আর থ্রি সমান ডট ডট ডট। তৃতীয়ত হলো সময়ের সূত্র, তৃতীয়টা হলো সময়ের সূত্র। সময় দিয়ে যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি এখান থেকে বলতে পারবা এইচ সমানুপাতিক টি যখন আই ও আর ধ্রুবক। তাহলে এইচ সমানুপাতিক টি যদি হয়, তুমি এখান থেকে লিখতে পারবা এইচ বাই টি সমান ধ্রুবক। অর্থাৎ যত বেশি সময় ধরে তুমি কারেন্ট চালনা করবা, তখন তোমার উৎপন্ন তাপটাও তত বেশি হবে। এখান থেকে তুমি বলতে পারো এইচ ওয়ান বাই টি ওয়ান সমান এইচ টু বাই টি টু, এইচ থ্রি বাই টি থ্রি ডট ডট ডট। তাহলে আমরা তিনটা সূত্র শিখলাম। উৎপন্ন তাপ হলো তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ হলো রোধের সমানুপাতিক, উৎপন্ন তাপ হলো সময়ের সমানুপাতিক। এই তিনটা সূত্রকে তুমি যদি একত্রিত করে লেখো, একত্রিত করে লিখলে তুমি এখান থেকে কি লিখতে পারবে, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে ব্যবহার করতে পারো, আই স্কোয়ার আর টি। এখন দেখো, তুমি যদি কে এর মানটা বের করতে চাও, একক পরিমাণ ধরে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 ওহম রোধের মধ্যে 1 সেকেন্ড ধরে চালনা করলে যদি 1 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা কে সমান 1 বলে আমরা কি লিখতে পারবো, এইচ ইজ ইকুয়াল আই স্কোয়ার আর টি, এত জুল। এইচ ইজ ইকুয়াল আই স্কোয়ার আর টি। এখন দেখো, আমরা এই সূত্রটাকে রিফর্ম করে লিখতে পারি। কিভাবে রিফর্ম করা যায় দেখো, এইচ ইজ ইকুয়াল আই স্কোয়ার আর টি, এটাকে বলা যায় আই আর আই টি, এটুকু আমরা বলতে পারি ভি, তাহলে ভি আই টি। আবার দেখো, এই আইটাকে ভেঙে লিখতে পারো ভি বাই আর ইন্টু টি, তাহলে আসে ভি স্কোয়ার টি বাই আর। তাহলে দেখো, আমরা এখান থেকে সরাসরি বলতে পারি আই স্কোয়ার আর টি ভি আই টি
ভি স্কোয়ার টি বাই আর। এটাকে তুমি কাজও বলতে পারো এবং এত জুল বলা যায়। এটা হলো জুল এককে, কারণ উৎপন্ন তাপের এসআই একক হলো জুল। তাহলে তুমি বলতে পারো এইচ সমান সমান আই স্কোয়ার আর টি ভি আই টি ভি স্কোয়ার টি বাই আর। এখন দেখো তুমি যদি ক্যালোরিতে প্রকাশ করো 0.24 আই স্কোয়ার আর টি 0.24 ভি আই টি 0.24 ভি স্কোয়ার টি বাই আর, এটা হলো ক্যালোরি এককে। কেন? আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এটা জুলে ছিল, তুমি যদি জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে চাও তুমি 4.2 দিয়ে ভাগ করবা, এবং 4.2 দিয়ে ভাগ করলে তুমি ক্যালোরিতে 0.24 গুণ করে দিলেই 1/4.2, দেখো সেটা কিন্তু তোমার 0.24 আসে। তাহলে এই যে উৎপন্ন তাপ কারেন্ট চালনা করলে যখন যেই এলিমেন্টসটা দেওয়া থাকবে তুমি সেটার উপর ভিত্তি করে এই উৎপন্ন তাপের পরিমাণটা বের করতে পারবা। যখন যেটা দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করেই তুমি এটা বের করতে পারবা। এবার আসো বিদ্যুৎ ব্যবহারে ব্যয়িত শক্তি। ব্যবহারে ব্যয়িত শক্তি, বিদ্যুৎ ব্যবহারে ব্যয়িত শক্তি। অবলিক দিয়ে রাখো বিদ্যুৎ বিলের হিসাব। ব্যয়িত শক্তিকে তুমি এখানে ডাব্লিউ সমান লিখতে পারো পিটি ভাগ 1000, ভিআইটি ভাগ 1000, আই স্কোয়ার আর টি ভাগ 1000, ভি স্কোয়ার টি ভাগ 1000 আর। এটার একক হলো কিলোওয়াট ঘন্টা। তোমরা এটাও 9 10-এ পড়েছো যে বিদ্যুৎ বিল যখন তোমরা বের করো তার ব্যবহারিক একক হলো কিলোওয়াট ঘন্টা। এই জন্য কিলোওয়াটে কনভার্ট করার জন্য প্রত্যেকটা রাশিকে তুমি 1000 দিয়ে ভাগ করেছো। 1000 দিয়ে ভাগ করলে সেটা কিলোওয়াট ঘন্টায় কনভার্ট হয়ে যায়। তাহলে তোমার যখন বিদ্যুৎ বিল বের করতে বলবে বিদ্যুৎ বিলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তাকে আমরা এই সূত্র ব্যবহার করে বের করব। তার সংক্ষিপ্ত একক হলো ইউনিট। যেমন আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিল ব্যবহার করি প্রত্যেক মাস শেষে দেখবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তোমার হাতে একটা বিল ধরাই দেয়, এবং সেই বিলের হিসাবটা মূলত এই সূত্র দিয়ে হিসাব নিকাশ করে বের করা হয়। এবার আমরা সেই চিরাচরিত যেই ইকুয়েশন লেখো, রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায় যদি তুমি পড়তে চাও ক্যাপাসিটরের মতোই সেম। এই পর্যায়ে আমরা 3টা রোধ ধরে নিয়েছি। আমরা রোধগুলোর নাম দিয়ে দিলাম R1, R2, R3। এখান থেকে যদি তুমি কারেন্ট সাপ্লাই দাও প্রত্যেকটি রোধের ভেতর দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে।
অর্থাৎ এখানে কারেন্টের কিন্তু কোনো কম বেশি হবে না, পুরা রোধের ভেতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখান থেকে তুমি যদি ভি ভোল্টেজ দাও, এখানকার ভোল্টেজ পার্থক্য হবে V1, এখানকার ভোল্টেজটা হবে V2, এখানকার ভোল্টেজটা হবে V3। অর্থাৎ এই টোটাল ভোল্টেজ এই প্রান্ত আর এই প্রান্তে যুক্ত আছে, তা বিভিন্ন রোধের কারণে তোমার কি হলো, ওই ভোল্টেজ তথা বিভবটা তিনটা অংশে বিভাজিত হলো। এই তিনটা অংশে বিভাজিত যে হলো, R1 এর জন্য V1, R2 এর জন্য V2, R3 এর জন্য V3। তাহলে তুমি বলতে পারো V1 প্লাস V2 প্লাস V3। এখানে V সমান আমরা জানি IRS, IR1, IR2, IR3। তুমি যদি এখান থেকে II বাদ দিয়ে দাও, তুমি লিখতে পারবে RS ইজ ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। সিরিজ কম্বিনেশনে যখন থাকবে তখন তোমার সেখান থেকে একই পরিমাণ কারেন্ট সবগুলো রোধের ভেতর দিয়ে যাবে এবং বিভবটা আলাদা আলাদা হবে, যেটা তোমরা আগেই জানো। ARS হলো শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তোমরা ক্যাপাসিটরের মধ্যেও ঠিক সেম ক্যাপাসিটর দিয়ে সিরিজ কম্বিনেশন করেছিলা এবং সেই সিরিজ কম্বিনেশনের জন্য সূত্রটা ছিল তার উল্টা। ওকে, এবার আসো রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায় অর্থাৎ আমরা যদি রোধগুলোকে সমান্তরালে যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে দেখো। দেখো তো, এই তিনটা রোধ তুমি ব্যবহার করেছ, R1, R2, R3। এই লেফট সাইডগুলো একদিকে যুক্ত আছে, রাইট সাইডগুলো আরেক দিকে যুক্ত আছে। তাহলে এইভাবে যদি আমরা বলি, এখান থেকে যখন মূল কারেন্ট I আসবে, এখানে তিনটা রাস্তায় ভাগ হবে। এটা দিয়ে দাও I1, I2, I3। এরা আবার এসে মূল প্রবাহ আইতে পরিণত হবে, আর এখান থেকে ভি পরিমাণ ভোল্টেজ দিয়েছ। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, কারেন্টের বিভাজন হয়েছে, এখানে বিভবটা কিন্তু সেম আছে। তাহলে আমরা বলবো I সমান I1 প্লাস I2 প্লাস I3। I এর জায়গায় লেখা যায় V বাই RP, V বাই R1, V বাই R2, V বাই R3। তুমি যদি V বাদ দিয়ে দাও তাহলে 1 বাই RP সমান 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3। তাহলে রোধের ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনের জন্য তুমি এখান থেকে লিখতে পারবে V বাই RP, 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অর্থাৎ ধারকের জন্য যা পড়েছিলে, রোধের ক্ষেত্রে ঠিক তার উল্টা সমীকরণ লক্ষ্য করা যাবে। আমরা আরেকটা প্রতিপাদন পড়ে আজকের ক্লাসটা শেষ করব। লেখো I সমান P ডিভাইডেড বাই R প্লাস R প্রতিপাদন। এখানে ই হলো তোমার কোষের তড়িৎচালক শক্তি। তোমরা ইতিমধ্যেই জানো এই তড়িৎচালক শক্তি তথা ইলেকট্রোমোটিভ ফোর্স এইভাবে যদি হয়, এখানে একটা ব্যাটারি ব্যবহার করো, এই ব্যাটারির তড়িৎচালক শক্তি ই, এটা প্লাস মাইনাস, এই রোধটা হলো আর। এই যে কোষটা ব্যবহার করেছো তার অভ্যন্তরীণ রোধ হলো আর। তাহলে দেখো তড়িৎচালক শক্তি কাকে বলে, তোমরা 9, 10-এ পড়েছিলা। একক ধনাত্মক চার্জ যদি বিবেচনা করো, কোষের এক বিন্দু থেকে বা বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরাইয়া যদি আবার ওই বিন্দুতে আনো, কোষ সহ বলতে হবে, হ্যাঁ, ওই বিন্দুতে ঘুরে আনলে যে কাজ সম্পাদিত হয় তাকে আমরা বলছিলাম কোষের তড়িৎচালক শক্তি। তাহলে এখানে দেখো এই তড়িৎচালক শক্তি মূলত এখানে দুইটা কাজে ব্যবহৃত হচ্ছে। এক, এই অভ্যন্তরীণ রোধকে অতিক্রম করার কাজে ব্যবহৃত হচ্ছে,
কোষের ভেতরে যে অভ্যন্তরীণ রোধ আছে, এই অভ্যন্তরীণ রোধটাকে অতিক্রম করে তাকে তড়িৎ প্রবাহ দিতে হচ্ছে। তাহলে এই কোষের তড়িৎচালক শক্তি এখানে একটা কাজ সম্পন্ন করছে, সেটা হলো V1, আর এই রোধটাকে অতিক্রম করার কাজে আরেকটু কাজ করছে, সেটা হলো V2। তাহলে আমরা বলতে পারি বাহ্যিক রোধ অতিক্রমের জন্য কিছু শক্তি ব্যয় হচ্ছে, অভ্যন্তরীণ রোধ অতিক্রম করার কাজে কিছু শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এই দুইটাকে কম্বিনেশন করলে তুমি মোট তড়িৎচালক শক্তি E সমান লিখতে পারো V1 প্লাস V2। এবং এই ই থেকে গেল, এখানে তড়িৎ প্রবাহ যদি I হয়, V1 এর জায়গায় তুমি এই জায়গায় V1 এর জায়গায় লিখতে পারো I স্মল r, V2 এর জায়গায় লিখতে পারো I ক্যাপিটাল R। তুমি যদি এখান থেকে I কমন নিয়ে নাও R প্লাস R, তাহলে দেখো আমরা তড়িৎচালক শক্তির সাথে প্রবাহের সম্পর্ক লিখতে পারি R প্লাস R। I সমান সমান E ডিভাইডেড বাই R প্লাস R। তাহলে দেখো আমরা আজকে কিন্তু মোটামুটি 9, 10-এ আমরা যা পড়েছিলাম, আমরা কিন্তু সেই সূত্রগুলো পড়ে ফেলেছি। তোমরা তাপগতিবিদ্যার মধ্যে আরেকটি ফর্মুলা পড়েছিলাম, যে বিদ্যুৎ চালনা করলে সেখানে তাপ উৎপন্ন হয় বা কাজ সম্পন্ন হয়, কাজ আর তাপ পরস্পর সমানুপাতিক। এক্ষেত্রেও সেম ঘটনা হবে। বিদ্যুৎ ব্যবহারে যে শক্তি ব্যয় হচ্ছে তথা কাজ হচ্ছে, তা উৎপন্ন তাপের সমানুপাতিক। তাহলে এখান থেকে তোমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে যে ব্যবহার করেছিলা, যে সমান সমান লিখছিলা W/H। তাহলে এখানে আমরা এই অধ্যায়ে W এর জায়গায় লিখতে পারি PT, H এর জায়গায় আমরা AC রেখে দিলাম, এই W এর জায়গায় লিখতে পারি আমরা I²RT ডিভাইডেড বাই H। আমরা লিখতে পারি VIT ডিভাইডেড বাই H, V²T/HR। এখানে যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তোমরা সেই তাপগতিবিদ্যার মধ্যে পড়েছিলে W সমান সমান JH, যেটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলেছিল। এখানে ডাব্লিউটা হলো বিদ্যুৎ ব্যবহারের ফলে যে শক্তি ব্যয় হচ্ছে বা যে কাজ সম্পন্ন হচ্ছে সেটা। তাহলে তুমি এখানে ডাব্লিউটাকে ভেঙে পিটি লিখতে পারো, ডাব্লিউটাকে ভেঙে I²RT লিখতে পারো, ডাব্লিউটাকে ভেঙে VIT লিখতে পারো, V²T/R লিখতে পারো। আমরা এই ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে এর মান বের করতে পারবো। তা আজকে আমাদের আলোচনা এইটুকুই থাকবে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সার্কিটের অঙ্ক করব। ওকে, আমরা 9, 10-এর আলোচনাগুলো আজকে করে ফেললাম। তোমরা বাসায় বসে বইয়ের অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করো, থিওরিটা দেখার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবার ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর তোমরা অবশ্যই তোমাদের পেমেন্টটা ক্লিয়ার করে ফেলবা। পেমেন্ট ক্লিয়ার না করলে খুব সমস্যা। হ্যাঁ, মাসের পেমেন্টটা মাসেই ক্লিয়ার করে ফেলবা। পেমেন্ট পাঠানোর পরে একটু কষ্ট করে তুমি তোমার নাম, রোল নাম্বার দিয়ে আমাকে একটা মেসেজ করে দিবা যে এই নাম্বার থেকে পেমেন্ট করেছো। আগস্টের পেমেন্টটা অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।